আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি লেভেলের যে রসায়নের যে দ্বিতীয় পত্র বই আছে সেখানে যে প্রথম অধ্যায় অর্থাৎ ইনভাইরনমেন্টাল রসায়ন অর্থাৎ পরিবেশ রসায়ন নিয়ে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে যেগুলো সমস্যাগুলো আছে এবং সেখানে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলফা সিরিজ শুরু করেছি। অর্থাৎ এই আলফা সিরিজে তোমরা এইচএসসি লেভেলের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যেগুলো অধ্যায়গুলো আছে সেগুলো বিস্তারিত যে টপিকগুলো আছে সেই টপিকের বিস্তারিত একদম মূল পয়েন্ট থেকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে যেটা শুরু করবো সেটা হলো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের ভিতরে আমাদের আছে পদার্থ কী, পদার্থের অবস্থাগুলো কী আছে এবং এই পদার্থের অবস্থার উপর বিভিন্ন বিজ্ঞানী যেমন বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো যেগুলো সূত্রগুলো দিয়েছে সেই সূত্রগুলো নিয়ে আমরা কি করব, বিস্তারিত আলোচনা করব। তবে আজকে আমরা প্রথমে আলোচনা করব হলো বয়েলের সূত্র। তবে চলো সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পদার্থের অর্থাৎ পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন নিয়ে কথা বলতে যে আমাদের প্রথমে জানতে হবে পদার্থ, অর্থাৎ এই পরিবেশের ভিতরে যে পদার্থগুলো নিয়ে পরিবেশটা তৈরি হয়েছে। তো এই পদার্থ নিয়ে কথা বলতে যে আমরা সাধারণত জানি যে পদার্থ কয় অবস্থা থাকে, 3 অবস্থা। তাহলে পদার্থের অবস্থা আমরা জানি পদার্থ কয় অবস্থা থেকে, পদার্থ থাকে 3 অবস্থায়: কঠিন, তরল, 3 নম্বর হলো গ্যাসীয়। অর্থাৎ পদার্থের কয়টা অবস্থা পেলাম? 3টা। সেই পদার্থ কয় অবস্থায় বিরাজ করতেছে? 3টা, একটা কঠিন, তরল আর একটা গ্যাসীয়। এই অধ্যায়ে অর্থাৎ পরিবেশ রসায়নে আমরা কি করব, কঠিন এবং তরল এই দুটো পদার্থ নিয়ে খুব বেশি আলোচনা হবে না, সব থেকে বেশি আলোচনা হবে গ্যাস। অর্থাৎ আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করতে চাইলাম, বয়েলস, চার্লস অথবা অ্যাভোগাড্রো, সেগুলো সাধারণত গ্যাস নিয়েই বিশেষ করে গবেষণা করা হয়েছে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা বিশেষ করে বা এই অধ্যায়ে যে বেশি কথাগুলো হবে সেটা হলো আমাদের কি, গ্যাসীয় পদার্থ নিয়ে। তাহলে গ্যাসের ক্ষেত্রে তুমি খেয়াল করো, মলিকিউল সাধারণত মলিকিউলস কয় ধরনের থাকে? মলিকিউল সাধারণত 2 ধরনের ভাবে বিরাজ করে, 2 রকমের মলিকিউলগুলো থাকে। যেমন মলিকিউলের ভিতরে 2 রকমের স্টেট থাকে, একটা হলো মিউচুয়াল অ্যাট্রাকশন আর একটা হলো স্কিপিং টেন্ডেন্সি। এই দুটা বিরাজ করে। অর্থাৎ একটা মলিকিউলের ভিতরে আমরা 2 রকমের অবস্থা পাবো, সেটা হলো মিউচুয়াল অ্যাট্রাকশন আর একটা হলো স্কিপিং টেন্ডেন্সি। যেমন এটাকে আমরা বলতেছি অ্যাট্রাকশন আর এটাকে আমরা বলতেছি স্কিপিং। টেন্ডেন্সি। অর্থাৎ একটা হলো আমাদের মিউচুয়াল অ্যাট্রাকশন, একটা হলো স্কিপিং টেন্ডেন্সি। তাহলে একটা মলিকিউলের ভিতরে যদি এই 2টা অবস্থা থাকে তাহলে এই 2টা অবস্থা কি একটু খেয়াল করো। যেটা দেওয়া আছে মিউচুয়াল অ্যাট্রাকশন, অর্থাৎ এই যে মিউচুয়াল অ্যাট্রাকশন এটা হলো 2টা পরমাণুর ভিতরে কি হবে, পারস্পরিক যে আকর্ষণ সেটা হয়ে যাবে মিউচুয়াল অ্যাট্রাকশন। আর এটার ক্ষেত্রে কি আসবে, টেন্ডেন্সি। অর্থাৎ স্কিপিং টেন্ডেন্সিটা কি আসবে, 2টা পরমাণু একটা আরেকটা থেকে যত দূরে চলে যেতে পারে। তাহলে এখানে দেখো মিউচুয়াল অ্যাট্রাকশন আর একটা আছে কি, স্কিপিং টেন্ডেন্সি। তাহলে মিউচুয়াল অ্যাট্রাকশনটা হলো যে 2টা পরমাণু একটা আরেকটার সাথে যে পারস্পরিক যে সম্পর্ক, অর্থাৎ একজন আরেকজনের মাঝখানে যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন। আর একটা হলো স্কিপিং টেন্ডেন্সি, যেটা হলো যে 2টা পরমাণু একজন আর একজনের কাছ থেকে যত দূরে সরে যাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে স্কিপিং টেন্ডেন্সি। তা এই মলিকিউলের ভিতরে সাধারণত এই 2টা কনসেপ্টই কাজ করে। তো এই 2টা কনসেপ্টের উপর ভিত্তি করে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থগুলো বিরাজ করে। কিভাবে বিরাজ করতেছে একটু তুমি খেয়াল করো। কঠিন পদার্থের ক্ষেত্রে বা আমরা যদি হিসাব করি যে কঠিন, তরল, বায়বীয়, এই যে 2টা মলিকিউলের ভিতরে যে 2টা স্টেট আছে, অর্থাৎ এমএ অথবা স্কিপিং টেন্ডেন্সি, মিউচুয়াল অ্যাট্রাকশন আর একটা কি আছে, স্কিপিং টেন্ডেন্সি। এই 2টার ভিতরে কিভাবে কাজ করতেছে, যদি আমাদের মিউচুয়াল অ্যাট্রাকশন ইজ গ্রেটার দেন স্কিপিং টেন্ডেন্সি তাহলে এটা হয়ে যাবে কঠিন। কিভাবে কঠিন হলে একটু তুমি খেয়াল করো। মিউচুয়াল অ্যাট্রাকশন, যদি পরমাণুগুলোর ভিতরে পারস্পরিক যে
কাছে আসা যে প্রবণতা এটা যদি বেশি থাকে, অর্থাৎ দুজনে এগুলোর প্রত্যেকটা পরমাণুর ভিতরে যদি পারস্পরিক বন্ধনটা যদি বেশি থাকে এবং দূরে যাওয়ার বন্ধনের থেকে যদি কাছে আসার যে প্রবণতা সেটা যদি বেশি হয়, তাহলে সেটা হয়ে যাবে কি কঠিন, অর্থাৎ পরমাণুগুলো কি পরস্পরে খুব কাছাকাছি অবস্থান করতেছে। 2 নম্বরে আছে মিউচুয়াল অ্যাট্রাকশন ইকুয়াল স্কিপিং টেন্ডেন্সি, অর্থাৎ মিউচুয়াল অ্যাট্রাকশন এবং স্কিপিং টেন্ডেন্সি পরস্পর যদি সমান হয়, অর্থাৎ এই আকর্ষণ পারস্পরিক কাছে আসার আকর্ষণ এবং পারস্পরিক দূরে যাওয়ার যে আকর্ষণ এটা যদি পরস্পর সমান হয়, তাহলে আমাদের কঠিনের পরে কি অবস্থা বিরাজ করবে? তরল। তুমি খেয়াল করো, এটা এর কাছে আসা এবং এখান থেকে যে দূরে চলে যাওয়া, এই দুটা পরস্পর আকর্ষণ বল কি পরস্পর থেকে সমান, অর্থাৎ এটাও যতটুকু এটাও ততটুকু, তাহলে সেই অবস্থা হচ্ছে কি তরল। 4 নম্বরে আসো। আর 3 নম্বর হলো কি মিউচুয়াল অ্যাট্রাকশন ইজ লেস দেন স্কিপিং টেন্ডেন্সি। তাহলে কি হচ্ছে, যদি পারস্পরিক কাছে আসার যে একটা আকর্ষণ সেটার থেকে যদি স্কিপিং অর্থাৎ দূরে সরে যাওয়ার যদি আকর্ষণ বেশি হয়, তাহলে এটা আমাদের বিরাজ করতেছে গ্যাসীয় অবস্থা। কিভাবে গ্যাসীয় অবস্থায় আসতেছে এবার তুমি খেয়াল করো, দুইটা পরমাণু যে কাছে আসবে, এই আকর্ষণে কাছে আসার যে আকর্ষণ এর থেকে এদের দূরে সরে যাওয়ার যে আকর্ষণ এটা হলো কি বেশি, অর্থাৎ দুটো পরমাণুর কাছে আসার আকর্ষণ এবং দুটো পরমাণু দূরে সরে যাওয়ার আকর্ষণটা বেশি, যার কারণে এটা কি অবস্থায় গ্যাসীয় অবস্থায়। যদি আমাদের কখনো কোনো এমসিকিউ প্রশ্ন আসে যে কোন শর্তে একটা পদার্থ কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থায় বিরাজ করবে, তাহলে খেয়াল করো মিউচুয়াল অ্যাট্রাকশন এবং স্কিপিং টেন্ডেন্সি থেকে আমরা কি বের করলাম যে এখানে কঠিন তরল গ্যাসীয় পদার্থগুলো কিভাবে বিরাজ করতেছে। এখন আমরা দেখব যে এই যে তুমি স্কিপিং টেন্ডেন্সি অথবা মিউচুয়াল অ্যাট্রাকশন দিয়ে একটা কোন পদার্থ কি অবস্থায় থাকতেছে এটা বের করতেছো। এছাড়া যদি আমরা এখানে গ্যাসীয় পদার্থ নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি একটু বিশ্লেষণ করি, খেয়াল করো গ্যাসের ক্ষেত্রে কি আসতেছে, গ্যাসের ক্ষেত্রে আমাদের কি ধরনের আসতে পারে। গ্যাসের মধ্যে দুইটা জিনিস কাজ করে, একটা হলো চাপ আর একটা হলো তাপমাত্রা। এই দুইটা জিনিস গ্যাসের মধ্যে খুবই বেশি কাজ। গ্যাসীয় ক্ষেত্রে অর্থাৎ গ্যাসীয় পদার্থটা কি অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস কাজ করে, সেটা হলো চাপ এবং তাপমাত্রা। এবং এই চাপ এবং তাপমাত্রার একটা কম্বিনেশন আছে, যেটা হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ হতে হবে কম এবং তাপমাত্রা হতে হবে বেশি। কি জন্য হচ্ছে দেখো, চাপ যখন কম হবে তখন এই যে গ্যাসের যে কন্টেনারটা আছে এর ভিতরে যে অণুগুলো আছে সেগুলো কি করতেছে পরস্পর খুব স্বাভাবিকভাবে এর ভিতরে বিরাজ করতে পারতেছে। যখন তাপমাত্রা বেশি হবে এরা কি করবে, একজন আরেকজনের কাছ থেকে খুব স্বাভাবিকভাবে ছোটাছুটি করবে, অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এদের মাঝখানে যে বন্ধন সেগুলো খুব কম হয়ে যাবে। সেটা কোন শর্তে, কম তাপমাত্রায় এবং কম চাপে এবং বেশি তাপমাত্রায়। যদি আমাদের কাছে কয়েকটা অপশন দেওয়া থাকে যে কোন শর্তে একটা পদার্থ গ্যাসীয় অবস্থায় বিরাজ করবে, যেমন দেওয়া আছে হাই প্রেশার লো টেম্পারেচার, লো প্রেশার হাই টেম্পারেচার, সি নম্বরে দেওয়া আছে লো প্রেশার লো টেম্পারেচার, ডি নম্বরে দেওয়া আছে হাই প্রেশার হাই টেম্পারেচার। অর্থাৎ যদি বলা হয় যে এগুলোর ভিতরে কোন শর্তে তোমাদের কোন একটা পদার্থ গ্যাসীয় অবস্থায় বিরাজ করবে, দেখো গ্যাসের ক্ষেত্রে দেখলাম চাপ এবং তাপমাত্রার যে পার্থক্য, অর্থাৎ কম হতে হবে চাপ এবং বেশি হতে হবে তাপমাত্রা, যার কারণে এখানে দেখো হাই প্রেশার লো টেম্পারেচার, অর্থাৎ প্রেশারটা হতে হবে হাই, টেম্পারেচার লো। এবং দেখো আমাদের শর্ত অনুসারে চাপ আছে কি কম এবং তাপমাত্রা হতে হবে বেশি, তাহলে লো প্রেশার চাপ কম এবং হাই টেম্পারেচার, তাহলে আমাদের অ্যান্সার আসবে কোনটা, এটা। অর্থাৎ এই লো প্রেশার এবং হাই টেম্পারেচারে আমাদের যে শর্তটা পূরণ করতেছে গ্যাসীয় পদার্থ, সেই ক্ষেত্রে হচ্ছে কি লো প্রেশার এবং হাই টেম্পারেচার। অর্থাৎ এইগুলো শর্তে কোনো একটা পদার্থ আমাদের কী অবস্থায় বিরাজ করবে, গ্যাসীয় অবস্থায় বিরাজ করবে। এই গ্যাসীয় পদার্থ যখন বিশ্লেষণ করতে যাবে বা গ্যাসীয় পদার্থ নিয়ে যখন তুমি অঙ্কগুলো করতে যাবে, তখন এখানে আমাদের গ্যাসের কিছু বেসিক বৈশিষ্ট্য অর্থাৎ সাধারণ যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে হবে। দেখো গ্যাসের ধর্ম, গ্যাসের স্বাভাবিক যে ধর্মগুলো আছে সেগুলো কি হতে পারে, গ্যাসের স্বাভাবিক ধর্মের ভিতরে প্রথমে যেটা আমাদের দরকার আছে সেটা হলো আয়তন, 2 নম্বরে দেওয়া আছে আমাদের তাপমাত্রা, 3 নম্বরে দেওয়া আছে চাপ, 4 নম্বরে দেওয়া আছে
ঘনত্ব। অর্থাৎ গ্যাসের ধর্মের ক্ষেত্রে আমার কি দরকার আছে? আয়তন, তাপমাত্রা, চাপ এবং ঘনত্ব। এই কয়েকটা হলো গ্যাসের প্রধান যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের ভিতরে এই চারটা। তো আজকে আমরা দেখব যে আয়তন, তাপমাত্রা, চাপ এবং ঘনত্ব একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী ধরনের ধর্মগুলো প্রদর্শন করে। তো প্রথমে যদি আমরা দেখি, প্রথমে আসবে কি আসবে? আয়তন। আয়তনের ক্ষেত্রে তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তনটা কিভাবে কাজ করতেছে? গ্যাসের ক্ষেত্রে আয়তন হলো যে কোনো একটা গ্যাসকে যখন তুমি একটা কন্টেনারের ভিতরে রাখবে, এর ভিতরে যখন তুমি গ্যাস দিবে, তখন সে কী করবে? গ্যাসের অণুগুলো পুরো কন্টেনারটা কী করবে? এই জায়গাটা দখল করে নেবে। অর্থাৎ পুরো জায়গাটা যতটুকু খালি আছে সেই গ্যাসটা যে কন্টেনারে পুরো জায়গাটা দখল করে নেবে। আবার তুমি খেয়াল করো, একই কন্টেনার ক্ষেত্রে যখন তুমি নিচের দিকে এতটুকু বুক করে দিছো, কোনো একটা কিছু দিয়ে বুক করা আছে, তাহলে গ্যাসের এর ভিতরে যখন তুমি গ্যাস দিবে, তখন এই গ্যাসটা কী করবে? গ্যাসের অণুটা এতটুকু জায়গা বাদ দিয়ে এতটুকু জায়গা উপরেরটুকু কী করবে? সবগুলোই দখল করে নেবে। অর্থাৎ গ্যাসকে যখন তুমি কোনো কন্টেনার বা কোনো একটা পাত্রে রাখবে, তখন যতটুকু জায়গা তাকে দেওয়া হবে, গ্যাস কী করবে? অতটুকু জায়গা ফুলফিল করে জায়গা দখল করে নেবে। এটা হলো গ্যাসের ধর্ম। সেই আয়তনটাকে আমরা যখন প্রকাশ করতেছি, তখন এটা বিভিন্ন একক আসে। যেমন অনেক সময় এটা লিটারেও প্রকাশ করতে পারি। লিটার থেকে আমাদের আয়তনের যে এককগুলো আছে সেগুলো একটু দেখি। তাই আয়তনের ক্ষেত্রে একক কি আসবে? 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার সমান 1000 1 মিটার কিউব সমান 1000 লিটার সমান 1000 ডিএম কিউব। আবার 1 লিটার সমান 1 ডিএম কিউব ইকুয়াল 1000 মিলিলিটার ইকুয়াল 1000 অথবা ইকুয়াল 1000 সেন্টিমিটার কিউব। অর্থাৎ মিটার কিউব সমান 1000 লিটার এবং 1000 ডিএম কিউব, আবার 1 লিটার সমান 1 ডিএম কিউব অথবা 1000 মিলিলিটার অথবা 1000 সেন্টিমিটার। যদি আমরা এই মিলিলিটার থেকে মিটার কিউব থেকে যখন আমি মিলিলিটারে যাব অথবা সেন্টিমিটারে যাব, তখন কি আসবে? দেখো 1 মিটার কিউব ইকুয়াল, তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার, আবার 1000 অর্থাৎ 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার। তাহলে 1000 এবং 1000, তাহলে এখন কত আসবে? 3টা শূন্য, অর্থাৎ 3 3 6টা শূন্য, তাহলে 10 পাওয়ার 6 মিলিলিটার ইকুয়াল সেম বিষয় 1 মিটার কিউব সমান যদি 1000 মানে 1000 ডিএম কিউব হয়, তাহলে 1 ডিএম কিউব সমান কি আসবে? 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে কি আসবে? 10 পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। অর্থাৎ এই এককগুলো আমাদের কনভার্টগুলো আসে। তবে আয়তনের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আয়তন যেটা আছে সেটা হলো সাধারণত লিটার অথবা মিলিলিটার অথবা ডিএম কিউব, এই 3টে এককেই বেশি আমাদের হিসাবগুলো করতে হয়। তো এই ছিল গ্যাসের মোটামুটি আয়তনের যে একটা ধর্ম, এবং সেখান থেকে যে এককগুলো আমাদের করতে হয় গণিত সমাধানের ক্ষেত্রে, সেগুলো এখানে লেখা হলো। এরপরে দেখো তাপমাত্রা। তাপমাত্রার ক্ষেত্রে কি আসবে? তাপমাত্রার ক্ষেত্রে গ্যাসের কি আসবে? গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা আমরা জানি, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা সাধারণত আমরা কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। অনেক সময় আমাদের ডিগ্রি সেলসিয়াস, কেলভিন ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে। ডিগ্রি সেলসিয়াস থেকে কনভার্ট করার জন্য, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার জন্য আমরা কি করি? C+273 যোগ করে দিই। তাহলে এটা হলো আমাদের ডিগ্রি সেলসিয়াস থেকে কি আসলো? কেলভিনে বের হয়ে আসলো। অনেক সময় দেখা যাচ্ছে ফারেনহাইটে যদি দেওয়া থাকে, ফারেনহাইটের ক্ষেত্রে কী করবো? F-32/9 ইকুয়াল টু CB/5 এভাবে বের করতে পারবো। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে আমাদের সাধারণত কেলভিন এককে ব্যবহার করা হয়। আর এই কেলভিন একক থেকে কখনো ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকলে সেটাকে আমরা কী করবো? কেলভিনে পার করে নিয়ে আসবো। তো আয়তন, তাপমাত্রা মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখবো কি চাপ এবং ঘনত্ব। আমরা গ্যাসের ক্ষেত্রে আয়তন এবং তাপমাত্রা দেখলাম, এখন আমরা দেখবো কি চাপ, অর্থাৎ গ্যাসের যে চাপের যে ধর্মটা আছে, এই চাপটা কিভাবে গ্যাসের ক্ষেত্রে আমাদের কাজ করে সেটা একটু দেখবো। তো গ্যাসের ক্ষেত্রে সাধারণত চাপ আসলো কোথায় থেকে, বা গ্যাসের ক্ষেত্রে চাপ সাধারণত আসে কোথায় থেকে? সাপোজ আমাদের একটা কন্টেনারে একটা গ্যাস দেওয়া আছে, সেই গ্যাসের অণুগুলো সেই কন্টেনারের পুরো জায়গাটা কি করে আছে? দখল করে আছে। এই গ্যাসের অণুগুলো এই কন্টেনারের ভিতরে অনবরত স্থির অবস্থায় নেই, তারা কি করতেছে? এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতেছে। এর বেগ এইদিকে, এর বেগ এইদিকে, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। আচ্ছা, তারা কি করতেছে? একাধিক জায়গায় কীভাবে ছোটাছুটি করতেছে কন্টেনারের ভিতরে। অর্থাৎ এই কণা একটা নির্দিষ্ট বল নিয়েই ছোটাছুটি করতেছে।
এফ পরিমাণ ধরে নিলাম, নির্দিষ্ট বল বলতে এফ পরিমাণ, অর্থাৎ এফ পরিমাণ বল নিয়ে ছোটাছুটি করতেছে এবং ছোটাছুটি করে এই যে কন্টেনার যেটা দেওয়া আছে বা যে কন্টেনারের ভিতরে গ্যাসটা আছে সেই কন্টেনারের একটা নির্দিষ্ট এরিয়াতে ধরে নিলাম এই এরিয়ার ভিতরে অর্থাৎ এই এরিয়াতে সে কী করতেছে, সেই কণাটা আঘাত করতেছে কত বলে, এফ বলে। তাহলে এই যে একটা কন্টেনারের গায়ে গ্যাসের অণুটা এফ বলে যে আঘাত করতেছে, এখান থেকে আমাদের কি হচ্ছে, চাপের সৃষ্টি হচ্ছে। সেই চাপের যে সমীকরণ সেটা কি আসবে, পি ইজিক্যাল টু এফ বাই এ, অর্থাৎ পি ইকুয়াল কি আসলো, এফ বাই এ, অর্থাৎ যে পরিমাণ বল সে দিচ্ছে এবং যে এরিয়াতে প্রয়োগ করতেছে সেটার অনুপাতটাই হলো কি আমাদের চাপ। এখান থেকে এককটা বের করা যায়, বলের একক আমরা জানি নিউটন, এরিয়ার একক মিটার স্কোয়ার। তো এখান থেকে কি বের হয়ে যাবে, নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা প্যাসকেল আকারে বলি, প্যাসকেল, অর্থাৎ চাপের একক প্যাসকেল অথবা এই যে নিউটন পার মিটার স্কোয়ার এভাবে বলতে পারি। তো সাধারণত চাপের ক্ষেত্রে কোনো একটা গ্যাসের যখন আমরা অঙ্কগুলো করি বা যে সমাধানগুলো করি সেক্ষেত্রে চাপের ক্ষেত্রে সাধারণত প্যাসকেল ব্যবহার করা হয় বা চাপের ইউনিভার্সাল একক ব্যবহার করা হয়। সেই ইউনিভার্সাল একক সাধারণত আমরা ব্যবহার করি এটিএম এককে ব্যবহার করা হয়। তো এগুলো কতগুলো একক আছে, তো আমরা চাপের কয়েকটা এককগুলো দেখি যে এক একক থেকে আরেক এককে কীভাবে কনভার্ট করা যায়। আমাদের চাপের যে এককটা আছে সাধারণত আমরা ব্যবহার করি 1 ATM ইকুয়াল টু 1.01325 ইন্টু 10 পাওয়ার 5। এটিএম থেকে বের হয়ে আসলে আমাদের প্যাসকেল, অনেক সময় আসে কি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এটা কিলো প্যাসকেল করতে হয়, যার কারণে আমরা এখানে কি করব, প্যাসকেল থেকে কিলো প্যাসকেলে যাবে। তাহলে 1.01325 এই জায়গাতে এসে আমরা পাওয়ার 5কে যেটা আছে এটাকে যদি আমি পাওয়ার 3 করি এবং 2 যদি সামনে নিয়ে আসি, তাহলে 2 ঘর যদি দশমিক পেছন দিকে নিয়ে আসি তাহলে কি হবে, এখান থেকে দশমিক চলে আসবে এখানে এবং এখানে 10 পাওয়ার যে পাওয়ার 3 ছিল, অর্থাৎ 5 থেকে 2 ঘরে আমি এই পাশে নিয়ে আসলাম, এখানে পাওয়ার 3 ছিল, তাহলে এখানে হয়ে যাবে কিলো প্যাসকেল। অর্থাৎ এটা আমাদের বের হয়ে আসলো কত, কিলো প্যাসকেল। 1 ATM থেকে প্যাসকেল, প্যাসকেল থেকে কিলো প্যাসকেল। অনেক সময় আমাদের আরেকটা একক ব্যবহার করা হয়, সেটা হলো যে 760 মিলিমিটার এইচজি, আবার ব্যবহার করা হয় 76.0 সেন্টিমিটার এইচজি। সাধারণত চাপের এই এককগুলোই ব্যবহার করা হয়, তবে সব থেকে বেশি ব্যবহার করা হয় কোথায়, এটিএম এককে। তো এটিএম থেকে প্যাসকেল, প্যাসকেল থেকে কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল বা আমরা মিলিমিটার এইচজি, সেন্টিমিটার এইচজিতে দেখলাম। তো চাপের এককগুলো এইভাবে কনভার্ট করা লাগে। তো এরপরে আমাদের যেটা ছিল সেটা চাপের পরে ছিল ঘনত্ব। তো চাপের ক্ষেত্রে অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যে ঘনত্বগুলো কাজ করে, গ্যাসের ক্ষেত্রে কিভাবে ঘনত্ব কাজ করতেছে দেখো, ঘনত্বের সময় আমরা জানি m/v, অর্থাৎ মোলার মাস যেটা ছিল তাকে যখন আমি আয়তন দিয়ে ভাগ করতেছি, ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমাদের কি বের হয়ে আসতেছে, ঘনত্ব। কিন্তু যখন আমাদের বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে অথবা দেখা যাচ্ছে মোলার মাস অথবা বিভিন্ন চাপ এবং তাপমাত্রা দিয়ে যখন বলে যে আমাদের ঘনত্বটা বের করো, সেই ক্ষেত্রে কিভাবে বের করব, এই ঘনত্বর ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, D = PM/RT, PM/RT। এখানে P কি, Pটা হলো চাপ, নির্দিষ্ট পরিমাণ চাপ, এবং T ওই তাপমাত্রা, এবং আর হলো মোলার গ্যাস ধ্রুবক, এবং এমটা কি ছিল, মোলার মাস। এতক্ষণ আমরা গ্যাসের যে সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ আয়তন, তাপমাত্রা, চাপ এবং ঘনত্ব, যে গ্যাসের যে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখলাম। তো এখন আমরা এই গ্যাস সম্পর্কে বিজ্ঞানী বয়েলের যে সূত্রটা আছে সেটা একটু দেখব। তো গ্যাস সম্পর্কে গ্যাস নিয়ে বিজ্ঞানী বয়েল যে সূত্রটা বলেছে সেটা কি বলেছিল, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের নির্দিষ্ট আয়তনের গ্যাসের উপরে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা ছিল বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েলের সূত্র কি ছিল, যে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট আয়তনে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ P ব্যস্তানুপাতিক 1/v।
এখানে পি ছিল প্রযুক্ত চাপ এবং আয়তনটা ছিল কি নির্দিষ্ট আয়তন, অর্থাৎ কোনো গ্যাসের ক্ষেত্রে কোনো গ্যাসের নির্দিষ্ট আয়তনের উপরে প্রযুক্ত চাপ ব্যস্ত নয়। এখানে টি ছিল কি কনস্ট্যান্ট, নির্দিষ্ট পি ছিল কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে সমানুপাতিক চিহ্নটা তুলে দাও, পি সমান সমান কি আসবে কে ওয়ান ভাগ ভি। তাহলে এখানে ভিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে পি ভি ইকুয়াল টু কী ছিল কে। এটা একটা সমীকরণ বের হয়ে আসলো। এছাড়া আমাদের আরেকটা সমীকরণ বের হবে কি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। এটা ছিল আমাদের বয়েলের সূত্র। অর্থাৎ বয়েলের সূত্রের ক্ষেত্রে কী ছিল যে পি সমানুপাতিক ওয়ান ভাগ পি, এখান থেকে বের করে নিয়ে আসলাম পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু। এই বয়েলের সূত্র দিয়ে আমাদের যেগুলো গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তবে বয়েলের সূত্র থেকে আমাদের সামনে সব থেকে বেশি যেটা আছে সেটা হলো বয়েলের যে লেখচিত্র, অর্থাৎ বয়েলের সূত্র থেকে যে গ্রাফগুলো আমাদের আছে সেগুলোই আমাদের মূল পড়ার বিষয়। তো এখান থেকে যে একটা সমীকরণ তৈরি করলাম পি ওয়ান ভি ইকুয়াল টু পি টু ভি টু, তো এখান থেকে আমাদের যে একটা গণিত অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করে একটা সমাধান করার চেষ্টা করি। এটা একটা কন্টেনার, এখানে 2 ATM চাপ দেওয়া আছে এবং এটার আয়তন 10 লিটার, এটার আয়তনও 10 লিটার, কিন্তু এখানে কোনো চাপ ব্যবহার করা হয় নাই। এখানে একটা কর্ক ব্যবহার করা আছে, কর্ক। তবে এখান থেকে তোমাদের সামনে প্রশ্ন করা হলো, এখান থেকে প্রশ্ন কি করা হলো, প্রশ্ন করা হলো যে কর্ক খুলে দিলে মিশ্রণের মোট চাপ কত। অর্থাৎ কর্ক যখন খুলে দেওয়া হবে তখন এই মিশ্রণের মোট চাপ কত হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে বন্ধ করে দেওয়া আছে, এটা খুলে দিলাম, তাহলে এর ভিতরে যে ওভারল্যাপিং হলো, ধরলাম যে এটা এ গ্যাস, এটা বি গ্যাস, তাহলে বি গ্যাস যে এ গ্যাস এইদিকে চলে গেল, বি গ্যাস এইদিকে আসলো, এই যে ওভারল্যাপিং হলো, এর ক্ষেত্রে যে মিশ্রণ হয়ে গেল, মিশ্রণের পরে যে আমাদের যে চাপ তৈরি হয়েছে সেই চাপটা বের করতে হবে। তাহলে পি ওয়ান ভি ওয়ান সূত্র দিয়ে একটু দেখে নিই। পি ওয়ান ভি ওয়ানের সূত্র দিয়ে যদি আমরা চাপের এটা বের করি তাহলে কি আসবে, সলভের ক্ষেত্রে খেয়াল করো, পি ওয়ান ভি ওয়ান দিয়ে একটু সূত্রগুলো। তাহলে পি ওয়ানের মান কত, পি ওয়ানের মান এখানে দেওয়া আছে 2 ATM, ভি ওয়ান সমান কত 10 লিটার, ATM 10 লিটার। পি টু এর মান কত আমরা জানি না, বের করতে বলছে। ভি টু এর মান কত 10 লিটার। তাহলে আমরা সূত্রগুলো বসাই। উই নো, আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, সূত্রটা এটাই ছিল। কিন্তু এখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে খেয়াল করো, প্রথম পাত্রের অর্থাৎ এ গ্যাসের ক্ষেত্রে চাপ দেওয়া আছে 2 ATM, আয়তন দেওয়া আছে 10 লিটার। দ্বিতীয় যে পাত্রটা ছিল অর্থাৎ বি গ্যাস ছিল, এটা শুধু আয়তন দেওয়া আছে 10 লিটার, বলা হচ্ছে পি টু ইকুয়াল টু হোয়াট। এই আয়তনটা দেওয়া ছিল কখন, যখন এখানে কর্ক দিয়ে আমাদের কি করা ছিল, বন্ধ করে দেওয়া ছিল। অর্থাৎ এই দুটা যখন বন্ধ ছিল তখনকার আয়তন দেওয়া আছে 10 লিটার। কিন্তু প্রশ্নতে বলা হলো কর্ক খুলে দিলে মিশ্রণের মোট আয়তন কত, মোট চাপ কত। তাহলে মিশ্রণ কর্ক যখন খুলে দেওয়া হলো তখন এই গ্যাস এইদিকে চলে গেছে, এই গ্যাস এইদিকে আসছে, অর্থাৎ দুইটা গ্যাস কি হয়েছে পরস্পর মিশ্রিত। বললাম এ প্লাস বি হয়ে গেছে, এ প্লাস বি হয়ে গেছে। তাহলে এ আয়তন এবং এ আয়তন পরস্পর দুটা যোগ হয়ে গেছে। তাহলে যদি যোগ হয় তাহলে পরবর্তীতে যে আয়তনটা হবে অর্থাৎ ভি টু যে আয়তনটা আসবে, তাহলে এ আয়তন এবং এ আয়তন এ প্লাস বি করলে যে আয়তনটা আসে সেই আয়তনটা আসবে। তাহলে এখানে ভি টু এর মান কত আসবে, ভি টু এর মান আসবে 10 হবে না, এখানে হবে কত 20 লিটার। অর্থাৎ এই যে 10 প্লাস 10 ইকুয়াল টু কত 20। এখন তুমি এখানে সূত্রতে বসাও, তাহলে পি টু ইকুয়াল কি আসবে, পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু। তাহলে এখানে কি আসবে, পি ওয়ানের মান কত ধরেছো 2 ইন্টু ভি ওয়ানের মান 10 ডিভাইডেড বাই ভি টু এর মান 20। কেটে দিলে এই 2 এখানে কাটলে কত থাকে 1 ATM, অর্থাৎ পি টু এর মান বের হলো কত 1 ATM। অর্থাৎ গ্যাস দুটা যখন ওভারল্যাপিং, অর্থাৎ এখানে কর্ক খুলে দিলে এ প্লাস বি হয়ে গেলে পরবর্তীতে যে চাপটা হবে সেটা কত হবে 1 ATM। তো এটা ছিল বয়লের সূত্রে পি ওয়ান ভি ওয়ান দিয়ে বেসিক একটা অঙ্ক। এখন আমরা দেখব বয়লের সূত্রের যে আমাদের যে লেখচিত্র অর্থাৎ গ্রাফ, সেই গ্রাফগুলো কীভাবে আসে এবং সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো কীভাবে সলভ করতে হয়। এখন আমরা দেখব বয়লের সূত্রের যে লেখচিত্র অর্থাৎ লেখচিত্র
বয়লের সূত্রে লেখচিত্র। বয়লের সূত্র থেকে লেখচিত্র কিভাবে আসবে? বয়লের সূত্র আমাদের ছিল পি সমানুপাতিক 1/v, এটা ছিল আমাদের বয়লের মূল সূত্র। তাহলে এই সূত্র থেকে কিছু লেখচিত্র আঁকানো যাক। প্রথম লেখচিত্র হবে পি বনাম 1/v, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এখান থেকে একটা প্রশ্ন করা হলো, এটা T1 T2 T3 তিনটা তাপমাত্রা দিয়ে আছে, এক্স অক্ষে 1/v এবং ওয়াই অক্ষে পি, এখানে তিনটা দেওয়া আছে T1 T2 T3। প্রশ্ন করা হচ্ছে 1 নম্বরে T1 is greater than T2 is greater than T3, বি নম্বরে দেওয়া আছে T1 equal T2 equal T3, সি নম্বরে দেওয়া আছে T1 is less than T2 is less than T3। এই তিনটা দেওয়া আছে। বলা হচ্ছে যে এই বয়লের সূত্র থেকে বলো যে পি ভার্সেস 1/v এর লেখচিত্রের ক্ষেত্রে কোন তাপমাত্রা বড়, সমান অথবা ছোট, তিনটা সূত্রের ভিতরে কোন সূত্রটা পালন করে। তুমি খেয়াল করো, এখানে বয়লের সূত্রে ছিল মোটামুটি আমাদের তাপমাত্রা কি ছিল? স্থির ছিল। এখানে আমাদের টি ইকুয়াল কি ছিল? কনস্ট্যান্ট, অর্থাৎ টি আমাদের এখানে কি ছিল? স্থির ছিল। কিন্তু এখানে বয়লের সূত্র থেকে আমাদের তাপমাত্রার কথা বলা হচ্ছে। একটু খেয়াল করে, এখানে পি বনাম 1/v। তো এই সূত্রের ক্ষেত্রে তুমি খেয়াল করো, পি সমানুপাতিক 1/v, তাহলে পি সমান কে 1/v আসলো, পি সমান কে ইন্টু 1/v আসলো। তো এই যে পিটা ছিল এটা আমাদের ওয়াই অক্ষ, 1/v ছিল এটা আমাদের এক্স অক্ষ, এবং কেটা এটা কিসের কাজ করতেছে? একটা ধ্রুবকের কাজ করতেছে, এবং এখানে একটা প্লাস সি। অর্থাৎ খেয়াল করো যে পিটা ছিল ওয়াই অক্ষে, 1/v ছিল এক্স অক্ষে, এবং কেটা কি ছিল? একটা ধ্রুবক। এখানে আমাদের কি আসতেছে? এম আসতেছে, এবং প্লাস সি এটা একটা ধ্রুবক। এখানে ধরলাম না প্লাস সি নাই। তাহলে খেয়াল করো ওয়াই ইজিক্যাল টু এম এক্স, ওয়াই ইজিক্যাল টু এম এক্স এটা কার সমীকরণ? সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই প্রত্যেকটাই কিন্তু স্লোপ, অর্থাৎ প্রত্যেকটাই আমাদের যে তাপমাত্রা যে লেখ আঁকানো হয়েছে সবগুলোই কিন্তু মূল বিন্দুগামী, কিন্তু বলা হচ্ছে যে কোন তাপমাত্রা বড় এবং কোন তাপমাত্রা ছোট। তো এটার সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা ছোট্ট একটা সূত্র জানি, অর্থাৎ এই সূত্রটা এখনো পড়ানো হয়নি, আমরা সামনের ক্লাসে দেখবো। সেটা হলো পিভি ইজিক্যাল টু এনআরটি, পিভি ইজিক্যাল টু এনআরটি। তো পিভি ইজিক্যাল টু এনআরটি থেকে পি ইকুয়াল টু এনআরটি, ভি এখানে গুণ আছে, এই পাশে হয়ে যাবে ভাগ। আমি এইভাবে লিখলাম। এখন তুমি খেয়াল করো, এখানে এন আর এই দুটা হলো আমাদের কি একদম ফিক্সড মান, এটা হলো মোল সংখ্যা এবং আরটা হলো কি মোলার গ্যাস ধ্রুবক, এই দুটার মান ফিক্সড। তাপমাত্রা এখানে পরিবর্তন হচ্ছে। তাহলে তুমি খেয়াল করো পি ইকুয়াল টু 1/v এবং এন আর টি এই সূত্রের সাথে পি ইজিক্যাল টু, তাহলে এখানে পি ইকুয়াল টু কি আসবে? কে ইন্টু 1/v। তাহলে এই যে দেখো পি আর 1/v, পি 1/v আছে, তাহলে মাঝখানে যে কেটা আছে এটাকে ইকুয়াল হিসাবে আমরা কে বলতে পারি? এটা ইকুয়াল হিসাবে আমরা কি বলতে পারি? কে বলতে পারি। তাহলে এটা ইকুয়াল যদি কে হয়, তাহলে এন এবং আর এর মান তো আগে থেকেই ফিক্সড, এখানে পরিবর্তনশীল রাশি কোনটা? টি। তাহলে আমরা বলতে পারি কে সমানুপাতিক টি, অর্থাৎ কে এর মান যদি বাড়াও টি এর মান বাড়বে, আর কে এর মান যদি কমে টি এর মান কমবে। তো কে এর সাথে একটা টি এর একটা সম্পর্ক আসলে কি সমানুপাতিক। তাহলে তুমি বলো যেখানে এম, অর্থাৎ এমটাই কি ছিল এখানে? ওয়াই ইজিক্যাল টু, এই যে দেখো কেটাই কি ছিল? ধ্রুবক টি। তাহলে এখানে এম আসলো, তাহলে মানে এখানকার যে স্লোপ, এমটা কি ছিল? স্লোপ। তাহলে এখানকার যে স্লোপ যার মানটা বেশি হবে তার তাপমাত্রা কি হবে? বেশি হবে। দেখো এটা সব থেকে খারাপ, এর মান বেশি, তারপরে T2, তারপরে T3, অর্থাৎ যার স্লোপ অর্থাৎ কে এর মান বেশি তাপমাত্রা বেশি। এখানে কি ছিল? ধ্রুবক, কে এর মান ধ্রুবক। তো কে এর মান যেখানে বেশি হচ্ছে তাপমাত্রা বেশি হচ্ছে, তার মানে এখানে এম এর মান যেখানে বেশি, স্লোপটা যেখানে বেশি, সেটার তাপমাত্রা কি হবে? বেশি হবে। তাহলে সিকোয়েন্স যদি সাজাও তাহলে কি আসবে? T1 T2 T3, T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3, অর্থাৎ 1 2 3 এভাবে সিরিয়ালে আসবে। এটা হলো আমাদের ছিল বয়লের সূত্রে পি ভার্সেস 1/v একটা লেখচিত্র। যদি এরকম আরো কয়েকটা লেখচিত্র আছে, যেমন পি ভার্সেস ভি, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এবার পি ভার্সেস 1/v ছিল, এবার পি ভার্সেস ভি হয়ে গেল। বলা হলো এরকম একটা লেখচিত্র আসলে, এটা হলো রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা। আমরা জানি পি ভার্সেস 1/v, অর্থাৎ এবং পি ভার্সেস ভির যে একটা লেখচিত্র সেটা হলো এরকম। তো এখানে কি আসলো তুমি খেয়াল করে দেখো,
পি সমানুপাতিক 1/v। আমরা কার সাথে তুলনা করছি? এখান থেকে পি নিয়েছি, এখান থেকে ভি নিয়েছি, এটার সাথে এটার তুলনা, পি ভার্সেস ভি। যদি আমি ভি বাড়াই পি কমবে, তাহলে ভি বাড়ালাম, অর্থাৎ ভি যত বাড়তেছে পি তত কমতেছে। ভি এই দিকে বাড়তেছে, পি এই দিকে কী হচ্ছে? কমতেছে। ভি বাড়তেছে, ভি যত বাড়বে পি তত কী হচ্ছে? কমতেছে। এবার তুমি কী করো? ভিকে বাড়াও, তাহলে পি কত কী হয়ে যাবে? এবার ভিকে কমাও, পি কী হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে ভি যত কমতেছে চাপ তত বাড়তেছে। দেখো ভি এইদিকে আস্তে আস্তে কমতেছে, চাপ এইদিকে আস্তে আস্তে বাড়তেছে। প্রথম ক্ষেত্রে ভি বাড়তেছে, চাপ কমতেছে। তাহলে এটা কি ছিল? একটা ধ্রুবক, অর্থাৎ এই যে পি সমানুপাতিক 1/v। এইখান থেকে লজিক দিয়ে আমরা কি করতে পারলাম? এটার ব্যাখ্যা দিতে পারলাম। যদি এখান থেকে প্রশ্ন করা হয়, এখানে একটা বিন্দু নিলাম, সেটা হলো t1, এখানে একটা বিন্দু নিলাম, সেটা হলো t2। যদি বলা হয় এখান থেকে এ নম্বরে t1 ইজ গ্রেটার দ্যান t2, বি নম্বরে t1 ইকুয়াল t2, সি নম্বরে t1 ইজ লেস দ্যান t2, এই দুটোর ক্ষেত্রে কোনটা হবে? তোমরা একটু ক্যালকুলেশন করে আমাদের কমেন্টে জানাও যে তিনটার ভিতরে অ্যান্সার কোনটা হবে, এ বি সি, এই তিনটার ভিতরে এই লজিক থেকে। দেখো এখানে t1 t2 একই লেখচিত্রের ভিতরে তুমি দুইটা পয়েন্ট নিয়েছো, অর্থাৎ পি ভার্সেস ভির ক্ষেত্রে। কিন্তু এই পি ভার্সেস ভি এটা কোন সূত্র? বয়েলের মূল সূত্র। এই সূত্রটা আসছে কই থেকে? যখন টি ইকুয়াল টু কী ছিল? কনস্ট্যান্ট। তার মানে এই সূত্র থেকে এই লেখচিত্র যে যতগুলোই হোক না কেন সেখানে কি ঠিক থাকবে? টি কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এই যে তুমি গ্রাফ নিয়েছো, এর ভিতরে তুমি যতগুলোই বিন্দু নাও না কেন সবগুলো বিন্দুতে তাপমাত্রা কি থাকবে? ফিক্স থাকবে। কারণ বয়েলের সূত্রে বলা আছে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের উপরে গ্যাসের আয়তনের উপর প্রযুক্ত চাপ কী হবে? ব্যস্তানুপাতিক হবে। তো এই সূত্র থেকেই তো এটা ব্যাখ্যা আসতেছে। তো অর্থাৎ এই যে লেখচিত্র এর ভিতরে টি কী ছিল? কনস্ট্যান্ট। অর্থাৎ এই পুরো গ্রাফের ভিতরে যেখানেই বিন্দু নাও না কেন সেখানে তাপমাত্রা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে কি থাকবে? সবগুলোতেই সমান, t1 t2 প্রত্যেকটাই সমান তাপমাত্রা। এই ছিল আমাদের বয়লার সূত্রের 2 নম্বর গ্রাফ। এবার আমরা একটু 3 নম্বর গ্রাফটা দেখি। 3 নম্বর গ্রাফে কি আছে? 3 নম্বর গ্রাফ কি আসবে? পি ভার্সেস 1/v, পি ভার্সেস ভি করলাম। যদি আমি পি ভি ভার্সেস ভি করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমাদের গ্রাফ আসবে এরকম। তুমি খেয়াল করো, পি ভি ইজ ইকাল টু কে, ধ্রুবক। অর্থাৎ পি যদি বাড়াও ভি কমো, তাদের গুণফল কি আসবে? আউটপুট একই থাকবে। অথবা ভি তুমি কমাইলে পি কী হয়ে যাবে? তখন বেড়ে যাবে। অর্থাৎ তুমি যেটাই কম না কেন, পি ভি যেটাই কমাও না কেন, তাদের আউটপুট কি আসবে? অর্থাৎ তাদের গুণফলটা একটা ধ্রুবক সংখ্যা কে, অর্থাৎ এটার মান কি আসবে? একই আসবে। যদি এখান থেকে আরেকটা করা যায়, পি ভি পি এক্স অক্ষ ওয়াই অক্ষ সরলরেখা কি আসবে? সেম আসবে, এরকমই আসবে। অর্থাৎ তুমি যেটাই করো না কেন তাদের আউটপুট একটা কি সংখ্যা? ধ্রুবক সংখ্যা আসবে। অর্থাৎ পি ভি এবং এদের গুণফলটা কি আসবে? কি, অর্থাৎ ধ্রুবক একটা সংখ্যা। এই ছিল মোটামুটি বয়লের সূত্রের গ্রাফ। অর্থাৎ এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না। তবে এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করব যে বয়লের সূত্র থেকে যদি এরকম ক্রিটিক্যাল যে কোন তাপমাত্রা বড়, কোন তাপমাত্রা ছোট, বা কোন ক্ষেত্রে কোন তাপমাত্রা বড় হচ্ছে ছোট হচ্ছে, এগুলো নিয়ে আর কয়েকটা গ্রাফ এবং এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। বয়লের সূত্র থেকে আমরা শেষ একটি গ্রাফ দেখি, এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে। ধরো তোমাদের বলা হচ্ছে গ্রাফ আঁকানো হলো পি ভার্সেস ভির একটা গ্রাফ। এখানে কয়েকটা তাপমাত্রায় নির্দিষ্ট করে কয়েকটা গ্রাফ দেওয়া আছে। এরকম বলা হলো এটা T3, এটা T2, এটা T1, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। অর্থাৎ বলা হলো যে এই তাপমাত্রায় আমাদের পি ভার্সেস ভি, এই যে গ্রাফে, এই গ্রাফে বলা হচ্ছে, প্রশ্নটা হলো এরকম যে T1 ইজ গ্রেটার দ্যান T2 ইজ গ্রেটার দ্যান T3, বি T1 ইকুয়াল টু T2 ইকুয়াল টু T3, সি নম্বরে T3 ইজ গ্রেটার দ্যান T2 ইজ গ্রেটার দ্যান T1। এই কয়েকটা অপশন আমাদের সামনে দেওয়া আছে। বলা হচ্ছে যে এই তিনটা, এই গ্রাফ থেকে বলো যে এ বি সির ভিতরে কোনটা কারেক্ট অ্যান্সার। তো এখানে তোমরা খেয়াল করো যে কোনটা হতে পারে। অনেক সময় হতে পারে T1 বড়, T2 বড়, T3 বড়, অথবা সমান, অথবা উল্টাপাল্টা হতেই পারে। তো এখান থেকে বেসিক যে আমাদের বয়লের সূত্র থেকে যে সূত্রটা আসে সেটা হলো এটা কীভাবে সমাধান করবো পি ভার্সেস ভির ক্ষেত্রে, যে এই তিনটা তাপমাত্রার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব। খেয়াল করো, ধরে নিলাম যে এখান থেকে যে তা একটা সরলরেখা আঁকালাম, এখানে প্রত্যেকটা বিন্দুতে
চাপ কত পি নট, চাপ প্রত্যেকটা বিন্দুতে কি সেম। এখান থেকে একটা দাগ এখানে দিলাম, এই বিন্দু থেকে একটা দাগ এখানে, এই বিন্দু থেকে একটা দাগ এখানে, প্রত্যেকটাতে ভি ছিল, অর্থাৎ পি নট এখানে ভি, এখানে ভি, এখানে ভি। তাহলে তুমি খেয়াল করো এখান থেকে কোন সূত্র দেখব, আমরা একটা সূত্র জানি পিভি ইজিক্যাল টু এনআরটি, পিভি ইজিক্যাল টু এনআরটি। এখন খেয়াল করো পিভি ইকুয়াল টু এনআর, এনআর তো আমাদের ফিক্সড, অর্থাৎ এটা আমাদের ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবক একটা কে নিয়ে আসলাম, এখানে টি আসলো। পিভি যদি আমি ধ্রুবক তুলে দিই তাহলে সমানুপাতিক কি আসলো, টি আসলো। তাহলে পিভি সরাসরি সমানুপাতিক কার সাথে, টির সাথে। তাহলে পিভির যে গুণফল সেটা কার সাথে সম্পর্ক, টির সাথে। তাহলে পিভি বলতে আমি এখানে প্রত্যেকটা বিন্দুতে পি নট ধরেছি চাপ, এবং এখানে ভি, এখানে ভি, এখানে ভি। তাহলে তুমি পিভি অর্থাৎ যার পিভির গুণফলটা বড় হবে তার তাপমাত্রা কি হবে, বেশি হবে। অর্থাৎ এখানে পিভি অর্থাৎ এই রাশির ক্ষেত্রে পিভির গুণফল ছোট, এটা তার বড়, তারপরে এটা, অর্থাৎ সব থেকে বড় গুণফল পাবো টি থ্রিতে, এখানে পি নট এবং এখানে ভি, এটার যে গুণফল সেটা সরাসরি কার সাথে সমানুপাতিক, টির সাথে। তাহলে টি থ্রি বড়, তারপরে টি টু, তারপরে টি ওয়ান, অর্থাৎ যার পিভির গুণফল অর্থাৎ পিভির প্রোডাক্টটা যার বেশি আসবে সেটা হলো তাপমাত্রা কী হবে, তার বেশি হবে। তাহলে এখানে টি থ্রি এবং ভি অর্থাৎ টি থ্রির ক্ষেত্রে পিভির গুণফলটা সব থেকে বেশি, তারপরে টি টু এর ক্ষেত্রে পিভির গুণফল বেশি, তারপরে টি ওয়ানের ক্ষেত্রে পিভির গুণফল বেশি। তাহলে তুমি খেয়াল করে দেখো যে বয়লের সূত্র থেকে যে সূত্রগুলো অর্থাৎ যে গ্রাফগুলো দেওয়া আছে এগুলো আশা করি তোমাদের সবগুলোই ক্লিয়ার হয়েছে। এখন আমরা বয়লের সূত্র থেকে যে পি ওয়ান ভি ওয়ানের যে সূত্রটা দেখলাম, অর্থাৎ বয়লের সূত্র বের করলাম পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এই সূত্র থেকে আমরা একটু গাণিতিক সমস্যাটা দেখি। ধরো যে তোমাদের সামনে একটা পিস্টন দেওয়া আছে, এরকম একটা পিস্টন দেওয়া আছে, বলা হলো যে এটা 1000 মিলিলিটার, এর ভিতরে এরকমভাবে 10টা মার্বেল দেওয়া আছে। কয়টা মার্বেল দেওয়া আছে, 10টা মার্বেল এভাবে সুন্দর করে পিস্টনের নিচে রাখা আছে, 10টা মার্বেল। এবং বলা হলো যে এখানকার চাপ 10 ATM, চাপ কতটুকু 10 ATM, এবং এই সিলিন্ডারের আয়তন কত 1000 মিলিলিটার। এখানে বলা হলো 10 পিস মার্বেল, কয়টা মার্বেল দেওয়া আছে, 10টা মার্বেল দেওয়া আছে। আরেকটা পিস্টন এখানে আঁকানো আছে, এখানেও 10টা মার্বেল এভাবে দেওয়া আছে। বলা হলো এটার আয়তন 625 মিলিলিটার। এখানে চাপ বলা হচ্ছে এটা যদি এ সিলিন্ডার হয়, এটা যদি বি হয়, বলা হচ্ছে এ এর 100%, এটা হলো চাপ। চাপ কি হয়ে গেল, এ এর 100%, এতে যতটুকু চাপ দেওয়া আছে বিতে এসে চাপটা কি হয়ে যাবে, তার 100% হয়ে যাবে। এখান থেকে আমাদের যে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা হলো কি, প্রশ্ন করা হলো এখান থেকে যে প্রতিটি মার্বেলের আয়তন কত, অর্থাৎ এই প্রত্যেকটাতে যে মার্বেলটা আছে 10 পিস করে, এই প্রত্যেকটা মার্বেলের আয়তন কত, এখানে আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি, হিসাব করতে ক্ষেত্রে কি আসবে দেখো, আমরা জানি P1 সমান, ধরো আমরা জানি কি P1, তাহলে P1 এর ক্ষেত্রে কি আসবে, P1 এর ক্ষেত্রে চাপ এখানে কত দেওয়া আছে 10 অ্যাটম, P1, তারপরে আমি লিখবো V1। V1 এর ক্ষেত্রে কিভাবে বের করব দেখো, V1 এর ক্ষেত্রে গ্যাসের সিলিন্ডারের আয়তন কত দেওয়া আছে 1000, কিন্তু এর ভিতরে আমাদের কি আছে 10 পিস মার্বেল দেওয়া আছে। তাহলে গ্যাসের ভিতরে আছে, গ্যাস কি পুরোটা জায়গা দখল করবে এখান থেকে, কখনোই করবে না। গ্যাস জায়গা দখল করবে এতটুকু, কারণ এতটুকু জায়গা কে দখল করে আছে, মার্বেল। কতটা মার্বেল, 10টা। তাহলে প্রত্যেকটা মার্বেলের আয়তন যদি ভি হয়, তাহলে 10টা মার্বেলের আয়তন কি আসবে 10V। প্রত্যেকটা মার্বেলের আয়তন ভি এবং 10টা মার্বেল আছে, তাহলে তার আয়তন হয়ে গেল 10V। তাহলে এতটুকু, অর্থাৎ গ্যাসটা জায়গা দখল করে আছে কতটুকু, এতটুকু। তাহলে এতটুকুর আয়তন কত আসবে, 1000 - 10V।
যেহেতু 10টা মার্বেল আছে তাহলে আয়তন বের করে নিলাম। তাহলে V2 মান কত আসবে? V2 মান আসবে 1000 মাইনাস 10V, 1000 মাইনাস 10V। এটা আমাদের আসলো P1 V1 এর মান। এখন যদি আমি P2 V2 মান বের করি তাহলে P2 ইকুয়াল P2 মান দেখো A এর 100%, তাহলে 10 আছে, 10কে 100% করলে কত আসবে? 20 ATM। এটা আমাদের P2 এর মান। V2 ইকুয়াল টু কত আসবে? V2 কত? সেম নিয়ম, তুমি খেয়াল করো এর ক্ষেত্রে এখানেও 10টা দেওয়া আছে, এখানেও 10টা দেওয়া আছে, তাহলে আয়তন কতটুকু দখল করবে? এখানে যদি 10টা মার্বেলের আয়তন প্রত্যেকটা যদি V হয় তাহলে 10টার ক্ষেত্রে কতটা আসবে? 10V। তাহলে এখানে 625 মাইনাস 10V, এটা আমাদের এখানকার আয়তন বের হয়ে গেল। তাহলে V2 আয়তন কত আসবে? V2 আয়তন আসবে 625 মাইনাস 10V, 625 মাইনাস 10V, 625 মাইনাস 10V, এটা আসলো। তাহলে তুমি খেয়াল করো আমরা সূত্র তো জানি, আমরা কি জানি? আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে এখানে মান বসাও। P1 এর মান কত? 10 ইন্টু V1 এর মান কত? 1000 মাইনাস 10V ইকুয়াল P2 এর মান কত? 20 ইন্টু V2 এর মান হলো 625 মাইনাস 10V। তাহলে এখান থেকে কাটলাম, তাহলে এখানে থাকলো 1000 মাইনাস 10V ইকুয়াল টু 2 ইন্টু, তাহলে 625কে 2 দিয়ে যদি গুণ করো 1250 মাইনাস 20V অর্থাৎ 20V। তাহলে 20Vকে এই পাশে নিয়ে আসো, 1000কে ওই পাশে পার করে দাও, তাহলে থাকবে হলো 10V ইকুয়াল 1200 থেকে 1000 বাদ দাও, তাহলে থাকবে 250। তাহলে এখান থেকে V ইকুয়াল কত বের হবে? 250 ডিভাইডেড বাই 10। এখানে কেটে দিলে V এর মান বের হয়ে আসলে কত? 25 মিলিলিটার। অর্থাৎ প্রত্যেকটা মার্বেলের ক্ষেত্রে এই যে 25 বের হয়ে আসলো, তাহলে প্রত্যেকটা মার্বেলের ক্ষেত্রে এই যে প্রতিটি মার্বেলের আয়তন, তাহলে প্রতিটি অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে প্রতিটি মার্বেলের আয়তন 25 মিলিলিটার। এটা আমাদের প্রতিটি মার্বেলের আয়তন কত বের হয়ে গেল? 25 মিলিলিটার। তাহলে এই যে বয়লের সূত্রটা P1 V1 এবং বয়লের সূত্র থেকে যে গ্রাফগুলো তুমি দেখলে, P1 V1 এবং বয়লের সূত্র থেকে গ্রাফের যে ম্যাথ, P1 V1 দিয়ে যে ম্যাথ, অর্থাৎ গ্রাফ থেকে তাপমাত্রার যে সম্পর্ক, সেগুলো সবগুলোই তুমি দেখলে। আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সামনে আলফা সিরিজ, অর্থাৎ তোমাদের সামনে নতুন আরেকটা সিরিজ শুরু করলাম, আলফা সিরিজ। এই আলফা সিরিজে আমরা রসায়নের দ্বিতীয় পত্র থেকে শুরু করেছি। দ্বিতীয় পত্রের প্রত্যেকটা চ্যাপ্টারের নির্দিষ্ট টপিকের উপর বিস্তারিত ক্লাস নিয়মিত আপলোড করা হবে। তোমরা এই চ্যানেলের সাথে যে পেজগুলো দেওয়া আছে, ডিসক্রিপশনে দেখবা যে চ্যানেলে পেজ দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকবা যাতে লেটেস্ট আপডেটগুলো তোমাদের সামনে আলফা সিরিজের দ্বিতীয় কোনো ক্লাস নেই, আলফা সিরিজের দ্বিতীয় ক্লাস অর্থাৎ পার্ট 2 নিয়ে এই চ্যাপ্টারের অন্য কোনো সূত্র নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।